ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রামের ৭ নম্বর বিপদ সংকেত জারি। প্রশাসনের জরুরি বৈঠক। উপকূলের অধিবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ। বাঁচার স্বপ্ন ছেড়েই দিয়েছিলেন মিয়ানমার থেকে ফিরে আসা কয়েকজন। দুঃসহ জীবনের স্মৃতিচারণ। উদ্ধার হওয়া ১৫৯ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা স্থগিত। ৩১ জুলাই কার্যকর হবে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়। বহু প্রতীক্ষিত সেই ক্ষণের অপেক্ষায় ছিটমহলগুলোতে এখন উৎসবের আমেজ। চলছে নানা প্রস্তুতি। নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৫%ই থাকছে। এবং মিরপুরে সিরিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ইমরুল মোমিনুলের ব্যাটে এগিয়ে যাচ্ছে টাইগাররা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেন ক্রমশ চট্টগ্রাম বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজারে ৭ নম্বর এবং মংলা ও পায়রা বন্দরে ৫ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। ঝড়ো হাওয়ায় সেন্ট মার্টিন ও ভোলায় গাছ চাপায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টা পর্যন্ত ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিম, কক্সবাজার থেকে ৮০ কিলোমিটার উত্তর পশ্চিম, মংলা সমুদ্র বন্দর থেকে ২০৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা বন্দর থেকে ১২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। কোমেন দুপুরের দিকে ক্রমশ উত্তর পশ্চিম দিকে চট্টগ্রাম উপকূলীয় এলাকা অতিক্রম করে যাবে। এই ঘূর্ণিঝড়ের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ৬২ থেকে ৮৮ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে টেকনাফে। এছাড়া বাগেরহাট, ফেনী, পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। উপকূলীয় নৌরুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। গতকাল রাতে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেন দুপুরের পর চট্টগ্রাম ও বরিশালের মাঝামাঝি এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এ সময় ৩ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সাইক্লোনের জন্য এটা বড় ধরনের কোনো সাইক্লোন নয়। এর উইন্ড স্পিড সর্বোচ্চ ৭০ থেকে ৯০ কিলোমিটার হতে পারে। আর এর প্রভাবে ৩ থেকে ৫ ফিট জলোচ্ছ্বাস হতে পারে। আর হেভি রেইন হবে, সেটা পাসিং এর পথে। সেই ক্ষেত্রে আমরা হেভি রেইনের পাহাড় এলাকায় পাহাড় ধস হতে পারে, এই কথা বলা হয়েছে। আর নৌযানগুলিকে আমরা অনেক আগে থেকে শেল্টারে থাকতে বলেছি। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন আমাদের রিপোর্টার কমল দে এবং চট্টগ্রাম বন্দরে আছেন আমাদের রিপোর্টার হাজেরা শিউলি। ঘূর্ণিঝড় কোমেনের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি কমলদের কাছে। কমল। ধন্যবাদ শেখ জায়েদ। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে প্রবল ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণিঝড় কোমেন কিছুক্ষণের মধ্যে অর্থাৎ কক্সবাজার উপকূল অতিক্রম করে যাচ্ছে। আমরা যেটা অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, কারণ তীব্র বাতাসের গতিবেগ এবং সেই সাথে পানির ঢেউ, এটা দিকে মনে হচ্ছে যেন কোমেন কিছুক্ষণের মধ্যে অর্থাৎ কক্সবাজার এবং সেন্ট মার্টিন টেকনাফ উপকূল অতিক্রম করে এটা এখন চট্টগ্রামের দিকে ধেয়ে যাচ্ছে। আপনি জানেন যে গত কয়েকদিন আগে গভীর বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছিল, লঘুচাপটি দুদিন আগে নিম্নচাপে রূপান্তর হয় এবং এটি গতকাল রাত 11টার দিকে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। আর এরপর এর নাম দেওয়া হয় কোমেন। মূলত থাইল্যান্ডের নাম অনুসারে কোমেনটি দেওয়া হয়েছে। আর এই কোমেনটি ১৮০ কিলোমিটার গতিতেই মূলত উপকূলের দিকে এগিয়ে আসছিল গত রাত থেকে। এরপর আমরা সকাল ৯টা পর্যন্ত যেটি জানতে পেরেছিলাম, এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে মাত্র ৬৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং কক্সবাজার থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এছাড়া এটি মংলা সমুদ্র
বন্দর থেকে 215 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 125 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থান করছিল। কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম আমরা তীব্র বাতাস বয়ে যাচ্ছে কক্সবাজার, সেন্ট মার্টিন এবং টেকনাফ উপকূল দিয়ে। শেষে তার একটি বিষয় লক্ষণীয়, যেটি সকাল থেকে যে ঢেউয়ের যে প্রাচুর্য ছিল সেই ঢেউ কিছুটা কমে আসছে। আমরা এখানে যারা আবহাওয়া বিশেষজ্ঞ রয়েছেন কিংবা যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে অবস্থাদৃষ্ট অর্থাৎ ঘূর্ণিঝড় কোমেন কক্সবাজার উপকূল অতিক্রম করে চলে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু তীব্র বাতাস, এই কারণেই কিন্তু পথে কক্সবাজার যে সৈকত সেই সৈকতটি পুরোপুরি পর্যটক শূন্য করে রাখা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়া আমরা দেখেছি যে নাজিরপোল এবং যে বিমানবন্দর সড়ক রয়েছে সেখানকার বস্তি এলাকা থেকে সব ধরনের লোককে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। আপনি জানেন আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 3 থেকে 5 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। এর আগে যেহেতু গত 2 দিন ধরে টানা বর্ষণ চলছিল, আর এই বর্ষণের ফলে কক্সবাজারের যে নিচু এলাকা হিসেবে পরিচিত চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী সব এলাকায় কিন্তু নিচু এলাকা 2 থেকে 3 ফুট পর্যন্ত পানিতে উঠে গেছে। এক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আবারও পানি বাড়তে পারে আশঙ্কার প্রেক্ষিতে কিন্তু তাদেরকে লোকজনকে সরিয়ে আনা হলেও সেখানে এখনো পানি উঠেছে। এক্ষেত্রে আবহাওয়া অফিস দাবি করেছে আগামী অর্থাৎ দুপুর নাগাদ এই জলোচ্ছ্বাস আর একটু বাড়বে, এরপরে হয়তো পানিটা কমে আসবে। তবে একটি লক্ষণীয় বিষয় ছিল, যেহেতু ভাটার টাইমে এই ভাটার সময়ের মধ্যে মূলত এই ঘূর্ণিঝড়টি অতিক্রম করে যাচ্ছে, সেই কারণে হয়তোবা কিছুটা পানি জলোচ্ছ্বাসের পরিমাণ কিছুটা কম হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আপনি জানেন যে ঘূর্ণিঝড়ের যে 154 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ 62 কিলোমিটার থেকে বেড়ে 88 কিলোমিটার পর্যন্ত বাড়ছে এবং সে সাথে ঝড়ো হাওয়া রয়েছে। গত রাত থেকে কক্সবাজারের মধ্যে দমকা হাওয়া এবং কিছু প্রবল বর্ষণ ছিল এবং থেমে থেমে বৃষ্টি চলছে। আমরা দেখতে পাচ্ছি এই বিচে যেহেতু ঘূর্ণিঝড়টি অতিক্রম করে যাচ্ছে সেই কারণে কিন্তু পর্যটকদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারপরে কিছু পর্যটক যেহেতু সৈকত এলাকায় আসার চেষ্টা করলেও কিন্তু তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, কারণ প্রবল বর্ষণ সেই সাথে কিন্তু প্রবল বাতাসের কারণে কিন্তু এখন পুরো জীবনযাত্রা স্থবির হয়ে আছে। এখন পর্যন্ত এই ছিল ঘূর্ণিঝড় কোমেনের সর্বশেষ। এখন চট্টগ্রাম বন্দরে খবর নেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি সহকর্মী হাজারা শিউলির কাছে। ধন্যবাদ কমল। আপনার কাছে যেটা শুনলাম যে চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় কোমেন এবং গতকাল আবহাওয়া অফিস থেকে 7 নম্বর সতর্কতা সংকেত জারি করার পর চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতার ধাপ দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতার ধাপ অ্যালার্ট 3 জারি করে এবং সব ধরনের সার্বিক নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে বন্দর কর্তৃপক্ষ থেকে। বন্দর নিরাপত্তা বিভাগ এবং ট্রাফিক সহ বিভাগ সহ 3টি বিভাগের সমন্বয়ে একটি কোঅর্ডিনেশন সেল গঠন করা হয় এবং 3টি কন্ট্রোল রুম গঠন করা হয়েছে এবং গতকাল রাতে বন্দরের যেসব জাহাজে গেন্টিকেন আছে শুধু সেসব জাহাজে পণ্য খালাস এবং পণ্য ওঠানামার কাজ থাকে। তবে সকাল থেকে পণ্য উঠানামার কাজ বলতে গেলে খুবই একেবারে শুধু 2-1টি জেটিতে যে জাহাজের গেন্টিকেন আছে সেই জাহাজ থেকেই পণ্য বোঝাই করা হচ্ছে। তবে আমদানি পণ্যের ওঠানামা, ডেলিভারি সব ধরনের কার্যক্রম পুরোপুরি বন্ধ আছে এবং বহির্নগরে যে জাহাজগুলো ছিল সেই জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় ডাবল রশি দিয়ে এবং ইঞ্জিন স্টার্ট করে রাখতে বলা হয়েছে, যাতে ঘূর্ণিঝড় আঘাত হানলেই সেই জাহাজগুলো নিরাপদ দূরত্বে গভীর সমুদ্রে চলে যেতে পারে। এছাড়া বন্দরের ভেতরে যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলোকেও কিন্তু ডাবল মুরিং অবস্থায় সতর্ক অবস্থায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং বন্দরের নিজস্ব যেসব রিলিফ জাহাজ, উদ্ধারকারী জাহাজ, জরিপ জাহাজ আছে সবগুলো জাহাজকেই নিরাপদ অবস্থানে রাখা হয়েছে এবং লাইটের জাহাজ যেগুলো কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে থাকে এবং পণ্য বহির্নগরে পণ্য খালাস করে আবার বেসরকারি ঘাটগুলোতে পণ্য করে সেই জাহাজগুলোকেও 3য় কর্ণফুলী সেতু এলাকায় নিরাপদ অবস্থানে গতকাল রাতে সরে যেতে বলা হয়েছে। তো বন্দর কর্তৃপক্ষ যেহেতু দেশের বৃহত্তম সমুদ্র বন্দর এবং এখানে দেশের আমদানি রপ্তানি সিংহভাগ এই বন্দর দিয়ে আসে এবং কোটি কোটি টাকার পণ্য এই বন্দরে আছে এবং প্রায় 25 থেকে 30,000 টিস কন্টেনার আছে। এই কন্টেনার, মালামাল এবং সবকিছু সুরক্ষার জন্যই বন্দর কর্তৃপক্ষ তাদের সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে এবং এর সাথে সাথে বন্দরের যে স্টাফ কোয়ার্টার এবং আবাসিক এলাকাগুলো আছে যেহেতু বন্দর থেকে বা বঙ্গোপসাগর থেকে কাছাকাছি, সেখানেও যাতে তারা সব ধরনের সতর্কতা, কোনো ধরনের ঘূর্ণিঝড় আঘাত হানলে যাতে স্টাফদেরকে নিরাপদ সেই ব্যবস্থা তারা রেখেছে। এর বাইরেও আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জেলা প্রশাসন থেকেও ঘূর্ণিঝড় উপকূলবর্তী যে 3টি উপজেলা আছে আনোয়ারা, বাঁশখালী এবং সন্দ্বীপ, সেই 3টি উপজেলার উপকূলবর্তী মানুষগুলোকে আশ্রয় কেন্দ্রে
নিয়ে আসা হয়েছে এবং চট্টগ্রাম মহানগরী এবং উপজেলার সবগুলো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং সিটি কর্পোরেশন থেকেও কিন্তু এই ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং শুকনো খাবার রাখা হয়েছে এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে। তো বলা যায় যে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তাদের সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে যাতে ঘূর্ণিঝড়ের আঘাত হানলেও ক্ষয়ক্ষতি সে ধরনের না হয়। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কমল দে এবং চট্টগ্রাম বন্দর থেকে আমাদের রিপোর্টার হাজেরা শিউলি জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় কোমেনের সবশেষ খবর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে 159 জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা স্থগিত করা হয়েছে। সকাল 8:30টার দিকে বিজিবি 17 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম রবি বিষয়টি নিশ্চিত করেন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম ও কক্সবাজারের 7 নম্বর বিপদ সংকেত জারির পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে পরবর্তীতে কবে 159 জনকে ফিরিয়ে আনা হবে তা নিশ্চিত করতে পারেনি বিজিবি। গত 21 মে প্রথম দফায় মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া 208 জন অভিবাসীর মধ্যে 150 জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে ফেরত আনা হয়। এরপর 19 জুন দ্বিতীয় দফায় আনা হয় আরও 37 জনকে। এছাড়া গত 29 মে মিয়ানমারের নৌবাহিনী আরও 727 জন অভিবাসীকে উদ্ধার করে। এদের মধ্যে গত 23 জুলাই 155 জন বাংলাদেশিকে ফেরত আনা হয়। পরে আরও 159 জন বাংলাদেশি হিসাবে শনাক্ত হওয়ায় তাদের আজ দেশে ফিরিয়ে আনার কথা ছিল। এক একজনের বর্ণনা যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প। শুধু কি খাবারের কষ্ট আর শারীরিক নির্যাতন, অনেকে অর্ধমৃত অবস্থায় ফেলে দেয়া হয়েছে সাগরে। চোখের সামনে এমন মৃত্যু দেখে ছেড়েই দিয়েছিলেন বাঁচার স্বপ্ন। ভাগ্য সহায় তাই ফিরেছেন বাড়িতে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে মিয়ানমার থেকে ফিরে আসা কয়েকজন বাংলাদেশি জানিয়েছেন সেসব কথা। নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফুদ্দিন সবুজকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। বাড়ির মায়ের সিটে করতাম তো সাকুদা ফোল দিত, সার দিত। এমন লোমহর্ষক শারীরিক নির্যাতনের কথা জানাচ্ছিলেন 16 বছর বয়সী পারভেজ। পরিবারে বাবা মা বেঁচে না থাকায় ছোট ভাইটার জন্য স্বপ্ন দেখেছিলেন বড় কিছু করার, কিন্তু ভাগ্য ছিল না তার পক্ষে। গত 24 জুলাই সাগর থেকে উদ্ধার হয়ে বাড়ি ফেরা 9 শিশুর মধ্যে 5 জনই নারায়ণগঞ্জের নৈকাহন গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে মোশাররফ পরিবারের ছোট সন্তান। গ্রামের অনেকেই বিদেশ গিয়ে ভালো উপার্জন করছেন এমন গল্প শুনেই স্বপ্ন বোনেন সেও, কিন্তু নিশ্চিত মৃত্যুর মুখ থেকে যেন ফিরে এসেছেন নতুন জীবনে। ভাত দিত অল্প কাটা, পানি চাইলে পানি দিত না, খুঁজলে মার দিত। ভয়ে কিছু চাইতাম না, তবে মার খেয়েছি, অনেক মার খেয়েছি। মনে হইতো যে শীত থেকে ফাল দিয়া আত্মহত্যা করি। দালাল চক্রের প্রলোভনে একই পথে পা বাড়িয়েছিলেন মাইনুদ্দিন, আজিজুল, জাইদুল ও রয়েল। তারাও বললেন সাগর থেকে উদ্ধার হবার আগ পর্যন্ত চলা বর্বর ও অমানসিক নির্যাতনের বাস্তব অভিজ্ঞতার কথা। আওলা সাইজ দিছে কাঁচা, খাইয়া পানি খাইছি। সকালে 4 কাপে 1 কাপ পানি দিছে, আর সন্ধ্যার সময় 4 কাপে 1 কাপ পানি দিছে। একজনের কাছে ফোন দিলাম, তো তোরা তো সবাই গেলি গা, আমরা তো একা রয়ে গেলাম। তো বললো দোষ শিবে আইস না, শিবে খুব কষ্ট। ওর কথা মানলাম না, আমরা দালালের ফার্মে পুরা করে চলে গেছি। যারা ফিরে এসেছেন তাদের জন্য কাজের ব্যবস্থা করে অন্যদেরকে যেন সচেতন করা যায় সে বিষয়ে পদক্ষেপের কথা বললেন স্থানীয় সংসদ সদস্য। তাদেরকে কিভাবে কর্মসংস্থানের জোগাড় করে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা অলরেডি হাতে নিয়েছি। অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে মিয়ানমার সমুদ্র উপকূল থেকে যে 155 জনকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে 40 জনই নারায়ণগঞ্জের। শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও যেন বিপর্যস্ত হয়ে পড়েছেন সবাই। আমি এখন আমার তো খুব খারাপ লাগে। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া আর থাইল্যান্ডে যাওয়া এই গ্রামের 7 জনের চোখে মুখে যে বিষণ্ণতার ছাপ তা হয়তো কিছুদিনের মধ্যেই মুছে যাবে, কিন্তু তাদের ভাগ্য কতদিনে মুছবে তা হয়তো জানেন না কেউ। তারপরও তাদের চাওয়া দেশের আর কেউ যেন ভুল করেও ভুল পথে পা না বাড়ান। নারায়ণগঞ্জের 2500 থানার নৈকাহন গ্রাম থেকে শাফিন জাহিদ, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে। 1993 সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় দোষী ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড কার্যকর। মহারাষ্ট্র সহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার। টানা বর্ষণে বাগেরহাটে জেলা প্রশাসনের 3টি ভবনের শতাধিক কক্ষ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের ছাদ ও পিলারগুলোতে দেখা দিয়েছে বড় ফাটল। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ায় নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন আসবাবপত্র।
অনেক কর্মকর্তা পলিথিনে শরীর ঢেকে গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা রুমেই প্রচুর পরিমাণে পানি পড়তেছে, আর আমরা পলিথিন দিয়ে পাশে বসে আছি, কেউ কাজ করতে পারতেছি না। পলিথিন সরাই ফেললে ফাইলগুলো ভিজে যাচ্ছে। রুমের ভিতরে বসার কোনো সুযোগ নাই, পলিথিন দিয়ে সমস্ত ফাইলপত্র ঢেকে রাখা হয়েছে। অন্য কোথাও শিফট করার মতো কোনো জায়গাও নাই। মানে যে কোনো সময় যে এই ভবনটি স্যার বসে পড়তে পারে, এই ক্ষেত্রে আমরা পিডব্লিউডি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু সহযোগিতা কামনা করছি, যাতে অতি দ্রুত এখানকার ছাদের প্রয়োজনীয় সংস্কার করা হয়। টেকনাফের সাবরঙে সমুদ্র সৈকতে গড়ে তোলা হচ্ছে দেশের একমাত্র ট্যুরিজম জোন। এরই মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছে। জমি অধিগ্রহণ শেষ হলে আগামী কয়েক বছরের মধ্যে পর্যটন আকর্ষণে আধুনিক সুবিধার অবকাঠামো গড়ে তোলার কাজ শুরু করা সম্ভব হবে। সানবির রুপলের রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। প্রায় 125 কিলোমিটারের এই সৈকত বাংলাদেশের থাকলেও এখনো বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক কোনো পর্যটন স্থান হিসেবে গড়ে ওঠেনি। যদিও দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের বৃহৎ পর্যটন কেন্দ্রকে ঘিরে আগ্রহর কমতি নেই। এমন আগ্রহ আছে বিচ্ছিন্ন দ্বীপ সেন্ট মার্টিন নিয়েও। 2016 সালে পর্যটন বছর সামনে রেখে এই অঞ্চলের অপার সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে সরকার। সাবরঙের সমুদ্র উপকূলের 1150 একর জমি নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্যতা যাচাই করে অধিগ্রহণ প্রক্রিয়াও শুরু করেছে বেজা। এখানে গড়ে তোলা হবে 5 তারকা হোটেল, সুইমিং পুল, বিভিন্ন রাইড, ক্যাসিনো, সিনেমা, ফুড কর্নার সহ পর্যটকদের জন্য আধুনিক সব সুবিধা। টুরিস্টরা যাতে নিরাপদে নিশ্চিন্তে এখানে আপনার তাদের ভ্রমণের যে উদ্দেশ্য সেটা তারা মিটাতে পারে, সেই সুযোগ সুবিধাগুলো যাতে এখানে নিশ্চিত করা যায় তা করাই হচ্ছে আমাদের লক্ষ্য। যে স্থানটি ট্যুরিজম অঞ্চল হিসেবে নির্ধারণ করা হয়েছে সেখান থেকে খুব কাছেই মিয়ানমার সীমান্ত, তাই নিরাপত্তা নিয়ে এক ধরনের শঙ্কা আছে। তবে সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমাদের তরফ থেকে কোনো প্রকার সহযোগিতা ঘাটতি থাকবে না। যদি প্রয়োজন হয় বিশেষ কোনো কিছুর আমরা অবশ্যই সরকারকে অবগত করব, যাতে এখানে স্পেশাল নজর দেওয়ার জন্য। বিশ্লেষকরা বলছেন আধুনিক মানের ট্যুরিজম জোন গড়ে তোলার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে হবে। সমুদ্র তীরবর্তী অঞ্চলের পর্যটন অঞ্চলের সাথে আঞ্চলিক বা লৌকিক যে সমস্ত ঐতিহ্যবাহী যে অঞ্চলগুলো রয়েছে তার মধ্যেও যদি একটি সংযোগ গড়ে তোলা যায় তাহলে পর্যটন শিল্পের বিকাশ আরো গতি বৃদ্ধি পাবে। এই ট্যুরিজম জোন স্থাপিত হলে বিদেশিদের পাশাপাশি দেশি পর্যটকদের আকর্ষণেও সম্ভব হবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এই পর্যটন অঞ্চলটি পরিকল্পিতভাবে গড়ে তোলা যায় তাহলে পর্যটন শিল্পে একটি নতুন মাত্রা যোগ হবে। তবে এখানকার সীমান্তবর্তী অঞ্চল হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি হুমকি রয়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব রকমের উদ্যোগ নেবেন তারা। সানবির রুপল, সময় সংবাদ, সাবরং, টেকনাফ। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হরতাল অবরোধে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান শেষে এই কথা বলেন তিনি। জঙ্গিবাদী কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপি জামাত জোট সেটাই করেছে। সেই 2013 সালেও করেছে, আবার 2015 সালের জানুয়ারি থেকে নিয়ে শুরু করে একটানা 93 দিন পর্যন্ত এই ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে। আপনারা সাহসের সাথে তা মোকাবেলা করেছেন এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ প্রতিহত করেছে, যে কারণে কিছু মানুষ আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সত্য, কিন্তু দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা ছিল সেটা তারা করতে পারে না। এটা আল্লাহর কাছে আমরা সেই জন্য শুকরিয়া আদায় করি এবং আমরা চাই না যে ভবিষ্যতে আর এবার মানুষ ক্ষতিগ্রস্ত হোক বা এভাবে আপনজন হারাক। যারা এভাবে ক্ষতি করেছে তাদের শাস্তি অবশ্যই ইনশাল্লাহ আমরা করব, কারণ দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করবার সাহস পাবে। কাজে ভবিষ্যতের জন্য মানুষকে এভাবে ক্ষতিগ্রস্ত করবার সাহস না পায় সেই ধরনের শাস্তি ব্যবস্থা ইনশাল্লাহ করতে হবে এবং তা করব। স্বচ্ছতার সাথে কার্য সম্পাদনে প্রশাসকদের নির্দেশ দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সকালে সচিবালয়ে তৃতীয় দিনের জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় গণমাধ্যমের বক্তব্যকে প্রাধান্য দিয়ে জেলা প্রশাসকদের কার্য পরিচালনার আহ্বান জানান তিনি। অতীতে যেরকম নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিন বিভাগের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হতো, এখন গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আত্মপ্রকাশ করার পরে প্রশাসনকে এবং জেলা প্রশাসকদেরকে এই গণমাধ্যমের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। সেজন্য প্রশাসনকে গণমাধ্যম বান্ধব হতে হবে। টেলিযোগাযোগ সুবিধা দেশের সকল প্রান্তে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম পর্যালোচনা এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। বক্তব্যে ভিওআইপি ব্যবসা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দেশে মোবাইল যোগাযোগের হার 1% পৌঁছালেও ইন্টারনেট সেবা এখন পর্যন্ত প্রান্তিক পর্যায়ে পৌঁছানো যায়নি বলেও জানান সজীব ওয়াজেদ জয়। আর তাই আগামীতে ঘরে ঘরে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। এখন আমরা যেহেতু মোবাইল সেক্টরে, টেলিফোন সেক্টরে আমরা প্রায় 100% কভারেজে পৌঁছে গেছি, এখন আমি ইন্টারনেটের ক্ষেত্রেও সেই কাজটি করতে চাই। আর তাছাড়া তার সঙ্গে সঙ্গে টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে আমি দুর্নীতিমুক্ত রাখতে চাই, করতে চাই, এবং আমার একটি বিশেষ উদ্দেশ্য সেটা হচ্ছে এই অবৈধ ভিওআইপি ব্যবসা আমরা অনেকটা বন্ধ করতে সক্ষম হয়েছি, তবে আমার উদ্দেশ্য এটা সম্পূর্ণ বন্ধ করা। শুরু হয়েছে ক্ষণ গণনা। 31 জুলাই শুক্রবার ঘড়ির কাঁটা রাত 12টা পার হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হবে ছিটমহল বিনিময়। মানুষের জীবনযাত্রার পাশাপাশি বদলে যাবে বাংলাদেশ ও ভারতের মানচিত্র। আর থাকবে না ছিটমহল নামের কোনো জনপদ। বহু প্রতীক্ষিত সেই দিন, সেই ক্ষণের অপেক্ষায় ছিটমহলগুলোতে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চলছে নানা প্রস্তুতি। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1974 সালের মুজিব ইন্দিরা চুক্তি এবং 2011 সালে শেখ হাসিনা মনমোহনের মধ্যে স্বাক্ষরিত প্রোটোকল অনুযায়ী শুক্রবার রাত 12টার পর থেকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের 111টি ছিটমহল বাংলাদেশের এবং ভারতের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের 51টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হবে। ফলে দীর্ঘ 68 বছরের অবরুদ্ধ আর অমানবিক দুঃসহ জীবন থেকে মুক্তি পাবেন দুদেশের 162টি ছিটমহলের অর্ধলক্ষাধিক মানুষ। শৃঙ্খল মুক্তি এবং বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার দিনক্ষণ সমাগত হওয়ায় দারুণ উচ্ছ্বসিত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবস্থিত দাসিয়ার ছড়া ছিটমহলের অধিবাসীরা। আমরা বাংলাদেশী হয়ে যাচ্ছি, তাই আমরা খুশিতে খুব আনন্দ। চারদিকে সুযোগ সুবিধা পাবো বলে আমরা খুব খুশি। আমরা এখন বাংলাদেশী হইলাম, খুব খুশি হয়েছি, খুব আনন্দ হয়েছি। অন্ধকারে ছিলাম, এখন আমরা আলো পাইছি। এদিকে ছিটমহল বিনিময়ের ঐতিহাসিক দিনক্ষণকে স্মরণীয় করে রাখতে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই দিনটাকে স্মরণ রাখার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি, যাতে আমরা এই দিনটাকে স্মরণ রাখতে পারি। ইতিহাস সৃষ্টিকারী একটা নতুন রেকর্ড সৃষ্টি করার জন্য 111টি ছিটমহলের মানুষ আমরা আনন্দ উল্লাসের প্রস্তুতি নিয়েছি। লাঠি খেলার সহ জারি সারি পল্লী গান আমাদের এই ছিটমহলের মানুষের আনন্দ উল্লাস পালন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। 2015 সালের জনগণনা হালনাগাদের পর বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত 111টি ছিটমহলের জনসংখ্যা 41,449 জন। এর মধ্যে 979 জন ভারতের নাগরিকত্ব বহাল রেখে সে দেশে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। অন্যদিকে ভারতের অভ্যন্তরে অবস্থিত 51টি ছিটমহলের জনসংখ্যা 14,854 জন। সময় সংবাদ, কুড়িগ্রাম। নদীমাতৃক বাংলাদেশের মানুষের কাছে অভিশাপের নাম বন্যা। অতিরিক্ত বৃষ্টির কারণে মে থেকে অক্টোবর মাসে তলিয়ে যায় দেশের বিভিন্ন নদী তীরবর্তী এলাকা। ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন যাপন করেন লাখ লাখ মানুষ। প্রাকৃতিক এই দুর্যোগের থাবায় এবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন অগণিত মানুষ, যা আরও কিছুদিন চলবে বলে আশঙ্কা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। তবে সব দুর্যোগ মোকাবেলায় নিজেদের প্রস্তুত বলে দাবি সরকারের। মাহমুদ রাকিবের রিপোর্ট। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। দেখে বোঝার উপায় নেই কদিন আগেও এখানে বসতি ছিল হাজারো মানুষের। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢল ভাসিয়ে দিয়েছে উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বেশ কয়েকটি জেলা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে চলমান বন্যায় এ মুহূর্তে দেশের 10টিরও অধিক নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পানি বাড়ছে আরো 20টি নদীর। তবে এসব এলাকা ইতিমধ্যেই পুনর্বাসনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ভারতের যে উত্তর পূর্বে যে রাজ্যগুলো আছে ওইখানে কিন্তু এই বৃষ্টিটা অনেক বিশাল একটা এলাকার মধ্যে হচ্ছে। তো এতে করে বরাক অববাহিকায় যে বরাক নদীর যে পানি এটা সুরমা কুশিয়ারা হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে আসে, ওই জায়গায় একটা বন্যা পরিস্থিতি হয়েছে। সিলেটের একেবারে সীমান্তবর্তী এলাকায় সুরমা কুশিয়ারা 3টা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। সাতক্ষীরা জেলার প্রায় পুরোটা, খুলনা এবং যশোরের কয়েকটা উপজেলায় এখানে হয়তো 15 দিন 20 দিন বা তার চেয়ে বেশি এই বন্যা পরিস্থিতি থাকতে পারে। কিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, বেশ কিছু লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। প্রত্যেক জেলায় আমরা 100 মেট্রিক টন চাল এবং 2 লক্ষ টাকার একটা বাফার স্টক মেনটেন করি, যেন তাৎক্ষণিকভাবে সহায়তা দেওয়া সম্ভব হয়। সরকারি তথ্য মতে দেশের সর্বোচ্চ 68 এলাকা বন্যায় প্লাবিত হয়েছিল 1998 সালে। এছাড়া 1988 সালে 61 ও সবশেষ 2007 সালে প্লাবিত হয়েছিল দেশের 42 এলাকা। তবে এবছর এখনো পর্যন্ত ততটা ঝুঁকি নেই বলে মনে করে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 10 দিন বা 15 দিনে আমাদের নদী ভিত্তিক যে বন্যা পরিস্থিতি সেরকম কোনো পরিস্থিতি আশঙ্কা আমরা করছি না, এবং চট্টগ্রাম কক্সবাজার আগামী 1-2 দিনের মধ্যে পরিস্থিতি যথেষ্ট উন্নতি হবে। যদি এই ধরনের বন্যা পরিস্থিতি আর একটু জটিল আকার ধারণ করে, আমরা সার্বিকভাবে প্রস্তুত। মানুষজনকে উদ্ধার তৎপরতা চালানো, তাদেরকে আশ্রয় দেওয়া, তাদেরকে খাবার সরবরাহ করা। আর বন্যার ক্ষয়ক্ষতি কমাতে স্থানীয় মানুষকে সচেতন হবার পরামর্শ সংশ্লিষ্টদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কয়েকদিনের টানা ভারী বর্ষণে চাঁদপুর সেচ প্রকল্পে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে প্রকল্পের ভেতরে সহস্রাধিক খামারের শত কোটি টাকার মাছ ভেসে গেছে বলে দাবি মৎস্য খামারিদের। তবে প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, জলাবদ্ধতা দূর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর ও পাশের লক্ষ্মীপুর জেলার 6টি উপজেলা নিয়ে চাঁদপুর সেচ প্রকল্প। 54,000 হেক্টর ভূমি নিয়ে 1977 সালে এই প্রকল্পটি চালু হয়। প্রথম 2 দশক ধরে কৃষির জন্য প্রকল্পটি বেশ জনপ্রিয় হয়ে উঠলেও পরবর্তীতে প্রকল্পের বিভিন্ন এলাকায় রিং ডাইকের মধ্যে এবং ডাকাতিয়া নদীর বিভিন্ন অংশে সহস্রাধিক মাছের খামার গড়ে ওঠে। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে খামারিরা দিশেহারা। প্রকল্প এলাকা জলাশয় ও ডাকাতিয়া নদীর বিভিন্ন অংশে জলাবদ্ধতার কারণে ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ। গত 10 বছর ধরে আমরা এই বৃষ্টি বাদল দেখি না, এখন বর্তমানে বৃষ্টি বাদল আমরা বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে গিয়া, মাছ সব গেছে গিয়া। আমি ব্যাংক থেকে প্রায় 1-1.5 কোটি টাকা লোন আছে, এই লোনে না প্রায় 7 থেকে 8 কোটি টাকা ইনভেস্ট করছি। আমরা যে মাছ চাষ করতেছি আমাদের সমস্ত মাছ বাইরে গেছে গিয়া 8-এর উপরে দিয়া। খামার মালিক নেতারা জানান, ভয়াবহ এমন পরিস্থিতিতে নানাভাবে মাছ রক্ষার চেষ্টা চলছে। এ ব্যাপারে সরকারি দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন তারা। মাছের চাষিরা নেট, বালির বস্তা, কচুরি ফেনা দিয়া তাদের মাছের খামারগুলা আপ্রাণ চেষ্টা চালাইতেছে রক্ষা করার জন্য। অনতিবিলম্বে এই চাঁদপুর সেচ প্রকল্প থেকে পানি নিষ্কাশন করে মৎস্যজীবীদের শত কোটি টাকার বিনিয়োগ রক্ষা করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। এদিকে জলাবদ্ধতার ভয়াবহতা সরেজমিনে দেখে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এনেছেন বলে জানান উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। মাছের পুকুরগুলো সব ভেসে গিয়েছে, তো আমরা যথাযথ কর্তৃপক্ষের গোচরীভূত করেছি বিষয়টি এবং ওনারা ব্যবস্থা নিচ্ছে। আর প্রকল্প রক্ষণাবেক্ষণকারী পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ এই কর্মকর্তা জানান, নতুন করে বৃষ্টিপাত না হলে আগামী 1 সপ্তাহের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। এই এলাকায় জুলাই মাসে বৃষ্টিপাত হয়েছে অন্যান্য বছরের তুলনায় প্রায় দ্বিগুণ, এজন্য সময় লাগছে বেশি। আতঙ্কিত হবার কিছু নেই। প্রতি বছর জুলাই মাসে গড়ে 400 মিলিমিটার বৃষ্টিপাত হলেও এবার 750 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চাঁদপুরে, যা গত 100 বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। সময় সংবাদ, চাঁদপুর। অন্যদিকে টানা বৃষ্টিতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা যখন পানিতে তলিয়ে গেছে, তখন উত্তরের রংপুর কৃষি অঞ্চল পুড়ছে খাঁ খাঁ রোদে। পানির অভাবে আমন চারা রোপণ করতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকরা। এই অবস্থায় রোপা আমনের আবাদ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। শাকিল মাহমুদের ক্যামেরায় রংপুর থেকে মানিক সরকারের রিপোর্ট। আমনের চারা রোপণের
ভর মৌসুম এখন, আর চারা রোপণ মানেই প্রয়োজন পানি ও কাদামাটিতে লেপ্টে থাকা জমি। কিন্তু শ্রাবণের অর্ধেক পেরিয়ে গেলেও প্রত্যাশিত বৃষ্টির দেখা নেই শস্য ভাণ্ডার বলে খ্যাত উত্তরের জেলাগুলোতে। আমনের ভর মৌসুম অতিক্রান্ত হতে চললেও শুধুমাত্র পানির অভাবে এখনো ফাঁকা মাঠের পর মাঠ। এতে করে হাত পা গুটিয়ে আকাশের পানে চেয়ে নিরুপায় এখন ক্ষুদ্র ও বর্গা চাষিরা। জমি আমি রেডি করে রাখছি, পানির বেগর আমি জমি কাটতে পারছি না, পুকুরে পানি থাকতেছে না, আমরা আবাদ করতে পারতেছি না। আবাদ চালিয়ে নিতে অবস্থাপন্ন কৃষকেরা বিদ্যুৎ ও ডিজেল চালিত সেচ যন্ত্রের মাধ্যমে পানি দিয়ে চারা রোপণ করলেও তীব্র রোদের কারণে সে পানিও শুকে চৌচির হচ্ছে বিস্তীর্ণ চারার জমি। কৃষকরা বলছেন সকালে পানি দিলেই বিকালেই সে পানি শুকিয়ে যাচ্ছে। এতে বাড়তি খরচ হলেও দাম নেই ফসলের। এই অবস্থায় দিশেহারা তারা। সকালবেলা 6 ঘন্টা পানি দিই, 6 ঘন্টা পানি দিতে 900 টাকা খরচ, সন্ধ্যা হইতে হইতে পানি শেষ। 50 শতকের জমিতে আপনার 4 থেকে 5 ঘন্টা পানি লাগতেছে। 5 ঘন্টা পানি লাগতেছে সমান সমান মনে করেন যে আপনার 750 টাকা খরচ বৃদ্ধি পাচ্ছে। ধানের দাম নাই, এভাবে আমরা কৃষি কিভাবে বাঁচবো? এদিকে অনাবৃষ্টিতে ভোগান্তির কথা স্বীকার করে নিয়ে খরা মোকাবেলায় কৃষকদের নানা পরামর্শ দিয়ে কৃষি বিভাগ বলছে শ্রাবণ জুড়েই চারা রোপণের সময় রয়েছে। কৃষক ভাইদেরকে আপাতত ওই শ্যালো মেশিনকে চালু করে দিয়ে ধান লাগানোর ব্যবস্থাটা আমরা করার জন্য পরামর্শ দিচ্ছি, বা জমির পাশেই গর্ত করে সেখানে পানি রাখার ব্যবস্থা করে সেখানে লাগানোর ব্যবস্থা করার জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার 5,61,239 হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ পর্যন্ত 2,82,925 হেক্টর জমিতে অর্জিত হয়েছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় তার জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরমে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীও তার নামাজে জানাজায় যোগ দেন। সাবেক রাষ্ট্রপতিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভারতীয় লোকসভার সদস্য, 3 বাহিনীর প্রধানরা ছাড়াও রামেশ্বরমে উপস্থিত ছিলেন সর্বস্তরের মানুষ। নরেন্দ্র মোদীর পর একে একে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাবেক রাষ্ট্রপতিকে। গত সোমবার মেঘালয়ে রাজ্যের শিলং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন ভারতের এই সাবেক রাষ্ট্রপতি। হাসপাতালে নেয়ার পর নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এপিজে আব্দুল কালাম। He loved and the response, the connect he would have, and also the feeling that this would actually understand what was going on. 1993 সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় দোষী সাব্যস্ত ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুর কারাগারে স্থানীয় সময় সকাল 7টার দিকে তার ফাঁসি কার্যকর করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্র ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার গভীর রাতে সুপ্রিম কোর্ট তার ফাঁসি কার্যকরের চূড়ান্ত সময় ঘোষণা করেন। এর আগে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ও দেশটির সর্বোচ্চ আদালত তার প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করে দেন। একাধিকবার প্রাণ ভিক্ষার আবেদন করলেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত দিনেই মেমনের 54তম জন্মদিনের দিন তার ফাঁসি কার্যকর হল। এদিকে মুম্বাই হামলায় নিহতদের স্বজনেরা মেমনের মৃত্যুদণ্ড কার্যকর হয় স্বস্তি প্রকাশ করেছেন এবং এই ঘটনায় অভিযুক্ত বাকি আসামিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। 1993 সালের মুম্বাইয়ে ভয়াবহ সিরিজ বোমা হামলায় 257 জন নিহত হন। খেলার খবর। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের খবর। মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে লাঞ্চ বিরতির পর আবারও প্রোটিয়াদের বোলিং তোপে পড়েছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 86 রান। দুদলই একাদশে একটি করে পরিবর্তন এনে মাঠে নেমেছে। চট্টগ্রাম টস ভাগ্য পক্ষে না থাকলেও এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রয়াত দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্লাইভ রাইসের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিটের নীরবতা পালন করে প্রোটিয়ারা। তবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ব্যক্তিগত 6 রানে তামিম ইকবাল একবার জীবন পেলেও সুযোগটা কাজে লাগাতে পারেননি। ডেল স্টেনের 400তম শিকার হয়ে তামিম আউট হন দলীয় 12 রানে। তবে এরপর
বেশ দেখে শুনে খেলতে থাকেন ইমরুল কায়েস ও মুমিনুল হক। লাঞ্চের আগ পর্যন্ত এই দুই ব্যাটসম্যান আর কোনো অঘটন হতে দেননি। তবে বিরতির পরপরই স্বাগতিকদের জোড়া আঘাত হানেন জেপি ডুমিনি। পরপর 2 ওভারে তিনি তুলে নেন মুমিনুল ও ইমরুল কায়েসকে। মুমিনুল 40 ও ইমরুল 30 রান করে আউট হন। দর্শক, আবারও ঘূর্ণিঝড় কোমেনের খবর। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে ব্রিফ করছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শাহ আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই সব এলাকার উপরে বাতাস হচ্ছে আর জলোচ্ছ্বাস হয়েছে অনেকগুলি জায়গায়, আর পরবর্তী পর্যায়ে আরো জলোচ্ছ্বাস হতে পারে। আজকে রাতে জোয়ারের সাথে জলোচ্ছ্বাস হতে পারে। আর সাইক্লোনটা যে অবস্থায় আছে, যেহেতু আর মুভমেন্ট নেই, সেই কারণে এই সাইক্লোনটা হয়তো সন্ধ্যার আগে উপকূল অতিক্রম করবে না। সেই হিসেবে আমাদের এটা হচ্ছে যে আজকে সন্ধ্যার দিকে এই সাইক্লোনটা উপকূল অতিক্রম করতে পারে। উপকূল অতিক্রম করার পরে সাইক্লোনটা নর্থ ওয়েস্টের দিকে মুভ করবে ল্যান্ডের উপর দিয়ে, এবং ক্রমান্বয়ে বৃষ্টি হয়ে দুর্বল হয়ে যাবে। এটা মানে ক্রস করার পরে এর আগে যেহেতু স্টেশনারি আছে, এর আগেও সাইক্লোনের ব্যাপারে যদি পরবর্তী পর্যায়ে স্টেশনারি থাকে তাহলে আরো দুর্বল হয়ে যাবে। আর যদি স্টেশন না থাকে তো মুভমেন্ট হয়, তো এভাবেই সাইক্লোনটা এই উইন্ড স্পিড নিয়ে 70 থেকে 90 কিলোমিটার উইন্ড স্পিড নিয়ে উপকূলে আসতে পারবে। আর উপকূলে আসার পরে অটোমেটিক্যালি এই সাইক্লোন, আর বর্ষা মৌসুমের একটা সাইক্লোন বেশি ইন্টেন্স হয় না। এটা আপনাদেরকে আগেও বলেছি যে এই সাইক্লোনটা মাঝারি ধরনের একটা সাইক্লোন। এই সাইক্লোনের সর্বোচ্চ বাতাস হতে পারবে 100 কিলোমিটার। আর এর কারণে, এই বাতাসের কারণে, বাতাসের উইন্ড হিসাব করে যে জোয়ার সাথে স্টর্ম সার্জ, যেটাকে আমরা জলোচ্ছ্বাস বলি, সেটা সর্বোচ্চ 5 মিটার পর্যন্ত হতে পারে। স্থানভেদে এগুলো হয়, কারণ সব জায়গায় তো একই ধরনের সার্জ হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এ কারণে উপকূলীয় দ্বীপ অঞ্চলে ভারী বর্ষণ হচ্ছে, এবং চট্টগ্রামের থেকে কক্সবাজার টেকনাফ পর্যন্ত এই যে পাহাড়ি অঞ্চলগুলি আছে, এই অঞ্চলে যেসব জায়গায় ভারী বর্ষণ হচ্ছে সেই সব জায়গায় পাহাড় ধস হতে পারে, এরকম সম্ভাবনা থাকে। আর এই সাইক্লোনের জন্য আমরা যে সতর্ক সংকেত, বিপদ সংকেত দেখিয়েছি, সেটা চট্টগ্রাম এবং কক্সবাজারের জন্য 7 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে, আর মংলার পায়রার জন্য 5 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে, এবং আভ্যন্তরীণ নদীবন্দরের জন্য ভিন্নভাবে সতর্ক সংকেত দেওয়া হচ্ছে। একটা নৌ হুঁশিয়ারি সংকেত আছে 3 নম্বর একেবারে উপকূলের কাছে, মিডল পয়েন্টগুলিকে 2 নম্বর সতর্ক সংকেত দেওয়া আছে, এবং নর্দার্ন বেল্টে যদি কোথাও ওয়েদার হতে পারে এরকম আরিচার পরে, সেই সব জায়গার জন্য 1 নম্বর বিপদ সংকেত দেওয়া আছে। এভাবেই আমাদের এটা মনিটর করা হচ্ছে। আমরা আশা করছি যে এই সাইক্লোনটার হয়তো সন্ধ্যার ভিতরেই উপকূল অতিক্রম করতে পারবে। সেক্ষেত্রে আরেকটা পূর্বাভাস যেটা জানা, এটা হচ্ছে আইলার যে অভিজ্ঞতা বলে, আইলার সময় দেখা গিয়েছিল যে যখন ঠিক আইলাটা পৌঁছেছিল তখন কিন্তু জোয়ার ছিল। কাকতালীয়ভাবে এখনো কিন্তু সন্ধ্যার সময়টা কিন্তু আমাদের সন্ধ্যা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু জোয়ারের টাইম। এই সময় পূর্বাভাস কি বা এই বিষয়ে যদি এটা ওই জোয়ারের টাইম বলি, ওই উপকূল অতিক্রম করার সময় যে গতকালকে রাতেও জোয়ার ছিল, সে সময় 3 থেকে 5 ফিট পানি হয়েছে, এবং আজকেরও সেই রকমই হবে। জোয়ার আছে বলি ওই জোয়ারের সাথে একাত্র হয়ে পানিটা বেড়ে যায় বাতাসের সাথে, এরকম হতে পারে। আর আয়লার কথা বলেছেন, আয়লার এটা হয়েছে যে আয়লা শেষ মোমেন্টে গিয়া সিভিয়ার সাইক্লোনের ইন্টেন্সিটি বেড়ে গেছে, কিন্তু এই সাইক্লোনের শেষ মোমেন্টে ইন্টেন্সিটি বাড়বে না, বরং এমন হতে পারে যে এই শেষ মুহূর্তের ইন্টেন্সিটি কমেও যেতে পারে। হ্যাঁ, পূর্ণিমা আছে। হ্যাঁ, পূর্ণিমার কাছে, হ্যাঁ না, পূর্ণিমার কারণে গতি পাবে না, তবে পূর্ণিমার কারণে জোয়ারের এটা প্রভাব থাকবে। কারণ এই সাইক্লোনটা চলে গেলেও সাগর থেকে ঢেউটা চলে যাবে না। এটা যদি ল্যান্ডে উঠেও তারপর এর পেরিফেরিয়াল থেকে যায়, সুতরাং পূর্ণিমার সাথে জোয়ারটা থেকে যাবে কালকের পর্যন্ত। জলোচ্ছ্বাস এরকমই হবে, 5-এর বেশি হবে না, কেন আপনি উইন্ড ড্রাইভিং সার্জ যেটা হয় উইন্ডের সাথে তো হতে হবে। পূর্ণিমার জোয়ার তো ওই সময় হিসাব করাই আছে যে চট্টগ্রামে বা কক্সবাজারে কতটুকু জোয়ার হবে। যেমন 6 মিটার চ্যানেলে, সন্দ্বীপ চ্যানেলে 6 মিটার জোয়ার হবে,
6 মিটার হলে প্রায় 20 ফিটের কাছাকাছি। 20 ফিটের পরে আমরা বলছি আরো 5 ফিট হবে। তো এখন ঘটনাটা হয় কি, 20 ফিট জোয়ার যখন আসে তখন তার সাথে আরো 5 ফিট জোয়ার যদি বায়ুতাড়িত হয় তো সে একইভাবে চলে আসে, তখন একটু সমস্যা দেখা দেয়। অন্যথায় যদি জোয়ার যেভাবে হয় সেভাবে আস্তে আস্তে পানি বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু অতটা সমস্যা হয় না। কিন্তু বায়ুতাড়িত হলে অল্প সময়ের ভিতরে ঠেলে নিয়ে আসে। এটাই হলে এই সাইক্লোনের সাথে জোয়ারের সম্পর্ক। দর্শক, ঘূর্ণিঝড় কোমেনের সার্বিক অবস্থা নিয়ে রাজধানীর আগারগাঁও অফিসে ব্রিফ করছিলেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শাহ আলম। আমরা সরাসরি ছিলাম সেখানে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রামে 7 নম্বর বিপদ সংকেত জারি। প্রশাসনের জরুরি বৈঠক, উপকূলের অধিবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী। আর্থিক অনুদান দিলেন অবরোধে ক্ষতিগ্রস্তদের। বাঁচার স্বপ্ন ছেড়েই দিয়েছিলেন মিয়ানমার থেকে ফিরে আসা কয়েকজন, দুঃসহ জীবনের স্মৃতিচারণ। উদ্ধার হওয়া 159 জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা স্থগিত। 31 জুলাই কার্যকর হবে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়। বহু প্রতীক্ষিত সেই ক্ষণের অপেক্ষায় ছিটমহলগুলোতে এখন উৎসবের আমেজ, চলছে নানা প্রস্তুতি। এবং নতুন অর্থ বছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 15% থাকছে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিজেন নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।